ওয়েলকাম টু ফিজিক্স দাদা। আজকে আমরা ভৌত রাশির পরিমাপ ও মাত্রার প্রবলেম সেট 1-এর প্রবলেমগুলো সলভ করব। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, তাপের একটি একক হলো ক্যালোরি, যার মান 4.2 জুল। 1 জুল সমান 1 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। ধরা যাক এমন একটি একক পদ্ধতি ব্যবহৃত হচ্ছে যাতে ভর, দৈর্ঘ্য ও সময়ের একক যথাক্রমে আলফা কেজি, বিটা মিটার ও ডেল্টা সেকেন্ড। প্রমাণ করো এই নতুন পদ্ধতিতে 1 ক্যালোরির মান হবে 4.2 ইন্টু আলফা ইনভার্স বিটা টু দি পাওয়ার -2 ডেল্টা স্কোয়ার। দেখো, তাপ হচ্ছে এক প্রকার শক্তি, তাই আমরা তাপের মাত্রা কি লিখতে পারি? ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2। নতুন পদ্ধতিতে ভরের একক যদি x, দৈর্ঘ্যের একক y আর সময়ের একক যদি z ধরি, তাহলে নতুন পদ্ধতিতে তাপের একক কি লিখতে পারি? x y স্কোয়ার z টু দি পাওয়ার -2। এখন দেখো, কোনো পদ্ধতিতে কোনো ভৌত রাশির মান যদি n1 আর একক যদি u1 হয়, আর অন্য পদ্ধতিতে ভৌত রাশির মান n2 আর একক u2 হয়, তাহলে n1 u1 সমান n2 u2 আমরা লিখতে পারি। এখন n1 এর ভ্যালু দেওয়া আছে 4.2, u1 হচ্ছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2, আর u2 আমরা ধরেছি x y স্কোয়ার জেড টু দি পাওয়ার -2, আর n2-র ভ্যালুটা আমাদের বের করতে হবে। এখন এখানে বলেছে, দেখো, নতুন পদ্ধতিতে ভরের একক হচ্ছে আলফা কেজি, মানে 1x সমান আলফা কেজি। দৈর্ঘ্যের একক হচ্ছে বিটা মিটার, মানে 1y সমান বিটা মিটার। আর সময়ের একক হচ্ছে ডেল্টা সেকেন্ড, মানে 1z সমান ডেল্টা সেকেন্ড লিখতে পারি। আর এখন আমরা জানি, দেখো, n1 u1 সমান n2 u2 লেখা যায়, তাহলে n2-র ভ্যালু কত হবে? n1 ইন্টু u1 বাই u2। এখন ভ্যালুগুলো যদি পুট করি তাহলে কি হচ্ছে? 4.2 ইন্টু 1 কেজি বাই এক্সের বদলে আমরা লিখব আলফা কেজি, 1 মিটার বাই ওয়াইয়ের বদলে লিখব বিটা মিটার, যেহেতু স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার হলো, আর 1 সেকেন্ড বাই জেডের বদলে লিখব ডেল্টা সেকেন্ড, আর যেহেতু -2 আছে তাই হোল -2 হলো। এখন 1 কেজি কেটে যাবে, 1 মিটার কেটে যাবে, 1 সেকেন্ড কেটে যাবে, তাহলে কী হবে? 4.2 ইন্টু আলফা নিচে আছে, তাহলে আলফা ইনভার্স, বিটা নিচে আছে তাই বিটা টু দি পাওয়ার -2, আর ডেল্টা নিচে আছে তাই এটা প্লাস হয়ে যাবে, তাহলে ডেল্টা স্কোয়ার। তাহলে নতুন পদ্ধতিতে 1 ক্যালোরির মান কত হবে? 4.2 ইন্টু আলফা ইনভার্স বিটা টু দি পাওয়ার -2 ডেল্টা স্কোয়ার। চলো পরের কোশ্চেন। দৈর্ঘ্যের নতুন একটি একক এমনভাবে নেওয়া হলো যাতে শূন্য স্থানে আলোর বেগ একক হয়। যদি সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করতে আলো 8 মিনিট 20 সেকেন্ড সময় নেয়, তাহলে নতুন এককে ওই দূরত্ব কত হবে? ধরো, নতুন পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে এক্স, তাহলে নতুন পদ্ধতিতে শূন্যস্থানে আলোর বেগ কত হবে? 1x পার সেকেন্ড, কারণ এই পদ্ধতিতে আলোর বেগ একক ধরেছি। তাহলে আমরা এখন জানি যে দূরত্ব সমান বেগ ইন্টু সময়, তাহলে নতুন পদ্ধতিতে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব কত হবে? এই বেগ আর যে সময় লাগে সেটাকে গুণ করব, তাহলে 1x পার সেকেন্ড ইন্টু 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড মানে কি? 500 সেকেন্ড। তাহলে দেখো, 1x পার সেকেন্ড ইন্টু 500 সেকেন্ড, তাহলে এখানে সেকেন্ড ইনভার্স আর সেকেন্ড কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? 500x। তার মানে কি, নতুন যে পদ্ধতি সেখানে এক্স হচ্ছে দৈর্ঘ্যের একক, তাহলে নতুন পদ্ধতিতে পৃথিবী আর সূর্যের মধ্যবর্তী দূরত্ব কত হবে? 500 একক। চলো পরের কোশ্চেন। সূর্যের সব থেকে কাছের নক্ষত্রের দূরত্ব হলো 4.29 লাইট ইয়ার। এই দূরত্ব পারসেক এককে কত হবে? দেওয়া আছে 1 পারসেক সমান 3.26 লাইট ইয়ার, তাহলে 1 লাইট ইয়ার সমান কি লিখতে পারি? 1/3.26 পারসেক। এখন সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের দূরত্ব বলেছে 4.29 লাইট ইয়ার। এই লাইট ইয়ারকে আমরা পারসেক এককে প্রকাশ করতে হবে, তাহলে 1 লাইট ইয়ার সমান, দেখো এখানে 1/3.26 পারসেক, তাহলে 4.29 ইন্টু 1/3.26 পারসেক লিখতে পারি। এটাকে যদি সলভ করি তাহলে কি হবে? 1.32 পারসেক। এটাই হচ্ছে উত্তর। চলো পরের কোশ্চেন। মাত্রা বিশ্লেষণের সাহায্যে ভি সমান পাই পি আর টু দি পাওয়ার 4/8 ইটা এল রাশিটির সম্পর্ক সঠিক কিনা যাচাই করো। এখানে ভি হলো প্রতি একক সময়ে তরলের প্রবাহিত আয়তন, পি হলো প্রবাহী নলের দুই প্রান্তের চাপের পার্থক্য, আর হলো প্রবাহী নলের ব্যাসার্ধ, ইটা তরল মাধ্যমের সান্দ্রতাঙ্ক এবং এল হলো প্রবাহী নলের দৈর্ঘ্য। দেখো, ভি বলেছে প্রতি একক সময়ে তরলের প্রবাহিত আয়তন, মানে ভি এর মাত্রা হবে আয়তনের মাত্রা বাই সময়ের মাত্রা, মানে এল কিউব টি টু দি পাওয়ার -1। পি এর মাত্রা আমরা জানি এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2, আর এর মাত্রা এল,
এল এর মাত্রাও এল, আর ইটা এর মাত্রা হয় এম এল ইনভার্স টি ইনভার্স। তাহলে এখানে দেখো পাই পি আর টু দি পাওয়ার 4 বাই ইটা এল এর মাত্রা যদি বসাই, তাহলে পাই তো একটা মাত্রাহীন রাশি, পি এর মাত্রা হচ্ছে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2, আর টু দি পাওয়ার 4 এর জন্য হচ্ছে এল টু দি পাওয়ার 4, আর নিচে ইটার হবে এম এল ইনভার্স টি ইনভার্স, আর এল এর জন্য এল। এটা সিম্পলিফাই করলেও দেখো বেরোচ্ছে এল কিউব টি ইনভার্স। তাহলে দেখো সমীকরণের বাম দিকের মাত্রা অর্থাৎ ভি এর মাত্রা আর ডান দিকের মাত্রা মানে পাই পি আর টু দি পাওয়ার 4 বাই 8 ইটা এল এর মাত্রা সমান। তাহলে আমরা বলতেই পারি সম্পর্কটা মাত্রাগতভাবে সঠিক। চলো পরের কোশ্চেন। কোনো বস্তুর মুক্তিবেগ ভি ওই বস্তুর ব্যাসার্ধ আর এবং অভিকর্ষজ ত্বরণ জি এর উপর নির্ভরশীল। মাত্রা বিশ্লেষণের সাহায্যে ওই ভৌত রাশিগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করো। ধরা যাক সম্পর্কটা হচ্ছে ভি সমান কে আর টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার ওয়াই। কে হচ্ছে একটা মাত্রাহীন রাশি আর এক্স ওয়াই হচ্ছে সূচক। আমাদেরকে এই এক্স আর ওয়াইয়ের ভ্যালুটাই বের করতে হবে। এখন আমরা জানি যে বেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, আর এর মাত্রা এল, আর জি হচ্ছে ত্বরণ, তাহলে জি এর মাত্রা হবে এল টি টু দি পাওয়ার -2। এখন এই যে সম্পর্কটা আমরা ধরেছি ভি সমান কে আর টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার ওয়াই, এখানে যদি মাত্রাগুলো বসাই তাহলে কি হবে, এল টি ইনভার্স সমান এল টু দি পাওয়ার এক্স, কে তো মাত্রাহীন, আর এর জন্য হচ্ছে এল টু দি পাওয়ার এক্স, আর জি হচ্ছে এল টি টু দি পাওয়ার -2, তাহলে জি টু দি পাওয়ার ওয়াই হবে এল টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখন কি হচ্ছে এল টি ইনভার্স সমান এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই টি টু দি পাওয়ার -2y। এখন সমীকরণের দুই দিকের মাত্রা যদি তুলনা করি তাহলে দেখো বাম দিকে এল এর পাওয়ার হচ্ছে 1, ডান দিকে এক্স প্লাস ওয়াই, তাহলে বলতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, আর টি এর মাত্রা বাম দিকে হচ্ছে -1 আর ডান দিকে হচ্ছে -2y, তাহলে -2y সমান -1। তাহলে এখান থেকে দেখো -2y সমান -1 হলে পরে ওয়াই সমান হাফ, আবার এক্স প্লাস ওয়াই সমান যদি 1 হয় তাহলে এক্স সমান কী হবে 1 মাইনাস হাফ, মানে এক্স সমানও হাফ বেরোচ্ছে। তাহলে ভি সম্পর্কটা কেমন হবে, ভি সমান কে আর টু দি পাওয়ার হাফ জি টু দি পাওয়ার হাফ, মানে বলতে পারি ভি ইকুয়াল টু কে রুট ওভার জি আর। পরে কোশ্চেন, গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ ভি, গ্যাসের চাপ পি ও ঘনত্ব রো এর ওপর নির্ভরশীল। মাত্রা বিশ্লেষণ প্রয়োগ করে ভিপি এবং রো এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। এটাও একই ধরনের প্রবলেম। এখানে ধরো সম্পর্কটা ভি সমান কে পি টু দি পাওয়ার এক্স রো টু দি পাওয়ার ওয়াই, এখানে কে হচ্ছে মাত্রাহীন রাশি আর এক্স ওয়াই হচ্ছে সূচক, যেগুলোর ভ্যালু আমাদের বের করতে হবে। ভি এর মাত্রা আমরা জানি এল টি ইনভার্স, পি এর মাত্রা জানি এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2, আর রো হচ্ছে ঘনত্ব, মানে এর মাত্রা হবে ভর বাই আয়তনের মাত্রা, মানে হচ্ছে এম এল টু দি পাওয়ার -3। একইভাবে এখানে যদি সমীকরণের দুই দিকে মাত্রাগুলো বসাই তাহলে কি হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 সমান এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার এক্স, আর রো এর জন্য এম এল টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার ওয়াই। তাহলে এল টি ইনভার্স সমান এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এল টু দি পাওয়ার -x -3y টি টু দি পাওয়ার -2x। এখন দুই দিকের মাত্রা যদি তুলনা করি তাহলে দেখো বাম দিকে এম এর মাত্রা হচ্ছে 0, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 0, আর বাম দিকে এল এর মাত্রা হচ্ছে 1 আর ডান দিকে এল এর মাত্রা হচ্ছে -x -3y, তাহলে বলতে পারি -x -3y সমান 1। আবার বাম দিকে টি এর মাত্রা হচ্ছে -1 আর ডান দিকে টি এর মাত্রা হচ্ছে -2x, তাহলে আমরা বলতে পারি -2x সমান -1। তাহলে এক্স এর মান কত বেরোচ্ছে, এক্স এর মান বেরোচ্ছে হাফ। আবার এক্স প্লাস ওয়াই সমান 0, তাহলে ওয়াই সমান কত বেরোবে -হাফ। তাহলে সম্পর্কটা কেমন হবে, কে ভি সমান কে পি টু দি পাওয়ার হাফ রো টু দি পাওয়ার -হাফ, মানে ভি ইকুয়াল টু কে রুট ওভার পি বাই রো। এটাই হচ্ছে আমাদের সম্পর্কটা। চলো পরে কোশ্চেন, স্ক্রু গেজ দ্বারা একটি তারের ব্যাস পরিমাপ করার সময়ে রৈখিক স্কেলের পাঠ 0 মিলিমিটার ও চক্রাকার স্কেলের পাঠ 52 পাওয়া গেল। দেওয়া আছে স্ক্রু পিচ 1 মিলিমিটার এবং চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা 100। উপরিউক্ত তথ্য থেকে তারটির ব্যাস নির্ণয় করো। দেখো স্ক্রু গেজের যখন আমরা ব্যাস বা কিছু বের করি তখন আমাদের যন্ত্রটার লিস্ট কাউন্ট বের করতে হবে। তাহলে স্ক্রু গেজের লিস্ট কাউন্ট কীভাবে বের করি, স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা, মানে পুরো এক পাক ঘোরালে পরে চক্রাকার স্কেলটা রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার মুভ করে, তাহলে এখানে মোট ঘর সংখ্যা বলেছে 100। তাহলে একটা ছোট্ট ডিভিশনের ভ্যালু কত হবে, মানে
লিস্ট কাউন্ট কত হবে, চক্রাকার স্কেলের একটা ছোট্ট ঘরের ভ্যালু কত হবে 1/100, ঠিক আছে। তাহলে 1/100 মানে হচ্ছে 0.01 মিলিমিটার। এবার দেখো রৈখিক স্কেলের পার্ট বলেছে 0 মিলিমিটার আর চক্রাকার স্কেলের পার্ট বলেছে 52, মানে কি এটা হচ্ছে চক্রাকার স্কেলের একটা ছোট্ট ঘরের ভ্যালু, তাহলে 52টা ঘরের ভ্যালু কত হবে 52 ইন্টু 0.01 মিলিমিটার, তাহলে তারটির ব্যাস কত হবে রৈখিক স্কেলের পার্ট প্লাস চক্রাকার স্কেলের পার্ট, মানে 0 প্লাস 52 ইন্টু 0.01 মিলিমিটার মানে 0.52 মিলিমিটার। এটাকে যদি সেন্টিমিটারে লিখি তো সেটা হচ্ছে 0.052 সেন্টিমিটার। এটাই হচ্ছে উত্তর। চলো পরের কোশ্চেন। একটি ছাত্র 100 বিবর্ধন সম্পন্ন একটি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে একটি চুলের বেধ পরিমাপ করছে। সে অণুবীক্ষণ যন্ত্রের দৃষ্টিক্ষেত্রের মধ্যে 20 বার পর্যবেক্ষণ করে দেখল যে চুলটির বেধ হচ্ছে 3.5 মিলিমিটার। চুলটির সঠিক বেধ কত? দেখো আমরা জানি যে বিবর্ধন, আমরা এম যদি বিবর্ধন হয় তাহলে লিখতে পারি যে এম সমান যন্ত্রের সাহায্যে বস্তুর পরিমাপ বাই বস্তুর প্রকৃত পরিমাপ, মানে কতটা ম্যাগনিফাই হচ্ছে। তাহলে এখানে দেওয়া আছে এম সমান 100 আর অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে চুলের বেধ পরিমাপ করেছে 3.5 মিলিমিটার। তাহলে চুলের সঠিক বেধ কত হবে, অণুবীক্ষণ যন্ত্রের যে পরিমাপ, মানে এখানে দেখো এম সমান যন্ত্রের সাহায্যে পরিমাপ বাই বস্তুর প্রকৃত পরিমাপ, তাহলে এখানে চুলের সঠিক বেধ যদি করি তাহলে এটা এখানে যাবে আর এমটা নিচে নামবে, আর এটা যন্ত্রের পরিমাপ, তার মানে আমরা চুলের সঠিক বেধ সমান কি বলতে পারি, অণুবীক্ষণ যন্ত্রের পরিমাপ বাই এম। অণুবীক্ষণ যন্ত্রে কত পরিমাপ করছে 3.5 মিলিমিটার আর এম এর ভ্যালু দেওয়া আছে 100, তাহলে চুলের সঠিক বেধ হবে 3.5 বাই 100 মানে 0.035 মিলিমিটার। এটাই হচ্ছে চুলের সঠিক বেধ। চলো পরের কোশ্চেন। সরল দোলগতি সম্পন্ন কোনো দোলকের কার্যকর দৈর্ঘ্য এল ও পর্যায়কাল টি পরিমাপের ত্রুটি যথাক্রমে 1% ও 2%। এই দোলকটির সাহায্যে অভিকর্ষজ ত্বরণ জি নির্ণয়ের ত্রুটির পরিমাণ কত? জি এর সম্পর্কটা দেওয়া আছে, দেখো টি এল ও জি এর মধ্যে টি সমান হচ্ছে 2π√L/g। এখন আমরা এখানে দেওয়া আছে দেখো যে দৈর্ঘ্যের ত্রুটি হচ্ছে 1%, মানে আমরা জানি যে শতকরা ত্রুটি এরকমভাবে লেখা যায় দৈর্ঘ্যের জন্য Δl/L × 100 সমান 1%, আর পর্যায়কাল পরিমাপের ত্রুটি 2%, মানে Δt/t × 100 সমান 2%। এগুলো আমরা আগে আলোচনা করেছি এমসিকিউ করার সময়, তোমরা যদি না দেখে থাকো সেগুলো দেখে নিও। আর এখানে সম্পর্কটা দেওয়া আছে টি সমান 2π√L/g, তাহলে জি সমান কি লিখতে পারি, দুই দিকে যদি স্কোয়ার নিই তাহলে 4π²L/t²। এখন এরকম ঘাতযুক্ত রাশির জন্য আমরা জানি যখন ত্রুটি বের করি তখন কি লিখতে পারি, মানে যদি জি এর জন্য শতকরা ত্রুটি বের করতে হয় তাহলে Δg/g × 100 আমাদের বের করতে হবে। এখন এল এর জন্য আসবে Δl/L প্লাস টি এর জন্য আসবে Δt/t, আর যেহেতু এখানে পাওয়ার 2 আছে তাই পাওয়ারটা এখানে 2 হিসাবে 2 গুণ হবে, 2 গুণ করব। তাহলে এখন কি লিখতে পারি, Δg/g × 100 সমান Δl/L প্লাস 2 × Δt/t × 100। এখন দেখো Δl/L × 100 মানে 1% আর Δt/t × 100 মানে 2% দেওয়া আছে, তাহলে 1 প্লাস 2 × 2% মানে টোটাল কত হচ্ছে 5%। এটাই হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণের নির্ণয়ের ত্রুটি। পরের কোশ্চেন চলো। একটি ভার্নিয়ার ক্যালিপারের মূল স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সঙ্গে মিলে যায়। যন্ত্রটির লঘিষ্ঠ ধ্রুবক 0.1 মিলিমিটার। মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এখানে বলেছে ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান, তাহলে ভার্নিয়ার স্কেলের একটা ঘর কি মূল স্কেলের 19/20 ঘরের সমান। এখন যদি মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, এটা ধরে নিচ্ছি যে ডি, তাহলে আমরা জানি যে ভার্নিয়ার স্থিরাঙ্ক কী হয়, মূল স্কেলের একটা ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের একটা ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য। তাহলে আমরা কি বলতে পারি, সি সমান মূল স্কেলের একটা ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য আমরা ডি ধরেছি, তাহলে ডি মাইনাস মূল স্কেলের 19/20 ঘরের ভ্যালু কত হবে 19/20 ইন্টু ডি। তাহলে এখানে ডি যদি কমন নিই তাহলে 1 মাইনাস 19/20 ইন্টু ডি মানে d/20। তাহলে ডি এর ভ্যালু কত হবে 20 ইন্টু সি, আর সি এর ভ্যালু এখানে দেওয়া আছে দেখো লঘিষ্ঠ ধ্রুবক 0.1 মিলিমিটার, তাহলে ডি এর ভ্যালু হচ্ছে 20 ইন্টু 0.1 মিলিমিটার মানে 2 মিলিমিটার। তাহলে সুতরাং মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য কত হচ্ছে 2 মিলিমিটার, এটাই আমাদের বের করতে হবে। পরে কোশ্চেন। একটি স্ক্রু গেজের চক্রাকার স্কেলের ঘর সংখ্যা 200
এটির স্ক্রু পিচ 1.0 মিলিমিটার। যন্ত্রটির লঘিষ্ঠ ধ্রুবক কত? লঘিষ্ঠ ধ্রুবক বের করার ফর্মুলা আমরা জানি, স্ক্রু পিচ আর চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যার যে অনুপাত সেটাই হচ্ছে তার লঘিষ্ঠ ধ্রুবক। মানে স্ক্রু পিচ 1 মিলিমিটার মানে কি 200 ঘর এক পাক পুরো ঘোরালে পরে 1 মিলিমিটার মুভ করে, তার মানে 200 ঘরের ভ্যালু মানে হচ্ছে 1 মিলিমিটার। তাহলে একটা ঘরের ভ্যালু কত হবে? 1/200। মানে এটা সিম্পলিফাই করলে দেখো 5 × 10⁻³ মিলিমিটার হবে। এটাই হচ্ছে উত্তর। পরে কোশ্চেন, নিচের কোন যন্ত্রটি দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে তুলনামূলকভাবে নির্ভুল যন্ত্র? 1 একটি 25 ঘর বিশিষ্ট ভার্নিয়ার ক্যালিপার, 2 একটি স্ক্রু গেজ যার স্ক্রু পিচ 0.5 মিলিমিটার এবং চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা হলো 50। দেখো কোনো যন্ত্রের নির্ভুলতা তার লিস্ট কাউন্টের ওপর নির্ভর করে। এখানে দেখো স্ক্রু গেজের স্ক্রু পিচ বলেছে 0.5 মিলিমিটার আর মোট ঘর সংখ্যা বলেছে 50। তাহলে লিস্ট কাউন্ট কত হবে আমরা জানি, স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলে মোট ঘর সংখ্যা মানে 0.5/50 মানে 0.01 মিলিমিটার। এখানে ভার্নিয়ার ক্যালিপার সম্বন্ধে বিশেষ কিছু বলা নেই। ইন জেনারেল যে স্ক্রু গেজের লিস্ট কাউন্ট ভার্নিয়ার ক্যালিপারের থেকে আরও বেশি সূক্ষ্ম হয়, অর্থাৎ আমরা স্ক্রু গেজের সাহায্যে আমরা খুব সূক্ষ্ম ভ্যালু পরিমাপ করতে পারি। তাই আমরা বলতে পারি যে দৈর্ঘ্য পরিমাপের জন্য তুলনামূলকভাবে নির্ভুল যন্ত্র হচ্ছে স্ক্রু গেজ। চলো পরে কোশ্চেন, একটি সরু প্রবাহী নলের মধ্যে দিয়ে কোনো তরলের প্রবাহের ক্ষেত্রে তরলের সান্দ্রতাঙ্ক পরিমাপের প্রয়োজনীয় গাণিতিক রূপটি হলো ইটা সমান πp r⁴ 8/8 VL, যেখানে প্রতীকগুলি প্রচলিত মানে বোঝায়। এখানে দেখো 13 আর 14 মিলিয়ে একটা কোশ্চেন তৈরি হয়েছে, ওটা প্রিন্টিং মিস্টেকের কারণে হোক বা যাই হোক। তো পরের কোশ্চেন বলছে এখানে পি আর ভি এবং এল এর মান যথাক্রমে 75 cm Hg, 0.35 cm, 1.5 cm3/s এবং 20.5 সেন্টিমিটার। যদি এই পরিমাপের ক্ষেত্রে ত্রুটির মান যথাক্রমে 0.1 cm Hg, 0.01 সেন্টিমিটার, 0.1 cm3/s এবং 0.1 সেন্টিমিটার হয়ে থাকে, তবে ওই তরলের সান্দ্রতাঙ্কের শতকরা ত্রুটি নির্ণয় করো। দেখো এখানে দেওয়া আছে পি আর ভি আর এল এর ভ্যালু দেওয়া আছে, ডেল্টা পি, ডেল্টা আর, ডেল্টা ভি, ডেল্টা এল সব কিছুর ভ্যালু দেওয়া আছে। এখন আমরা দেখো এই সম্পর্কটা দেখো, ইটা সমান πp r⁴/8 VL। তাহলে শতকরা ত্রুটি বের করতে গেলে আমরা জানি যে পি এর জন্য হবে ডেল্টা পি/পি প্লাস আর এর পাওয়ার 4 আছে তাই এটা গুণ হবে 4 × ডেল্টা r/r, প্লাস ভি এর জন্য হবে ডেল্টা ভি/ভি প্লাস এল এর জন্য হবে ডেল্টা এল/এল × 100। তাহলে দেখো ডেল্টা পি এর ভ্যালু বসালাম 0.1, পি এর ভ্যালু হচ্ছে 75, ডেল্টা আর এর ভ্যালু হচ্ছে 0.01 আর আর এর ভ্যালু হচ্ছে 0.35, ডেল্টা ভি এর ভ্যালু হচ্ছে 0.1 আর ভি এর ভ্যালু হচ্ছে 1.5, ডেল্টা এল এর ভ্যালু হচ্ছে 0.1 আর এল এর ভ্যালু হচ্ছে 20.5। তাহলে এগুলোকে যদি সিম্পলিফাই করি তাহলে অ্যান্সার হবে 18.7%। চলো পরের কোশ্চেন, 25 ± 0.2 ডাইন ও 18 ± 0.3 ডাইন বল দুটি একই সঙ্গে একটি কণার উপর ক্রিয়া করে। এদের লব্ধির মান কত হবে যখন বল দুটি একই দিকে ক্রিয়া করে এবং বল দুটি বিপরীত দিকে ক্রিয়া করে? দেখো এখানে বলেছে 25 ± 0.2 ডাইন, মানে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ট্রু ভ্যালু, এটা হচ্ছে এরর। একইভাবে এটাও ট্রু ভ্যালু, এটা হচ্ছে এরর। তাহলে f1 সমান 25 ডাইন ধরছি আর ডেল্টা f1 সমান ± 0.2 ডাইন। একইভাবে f2 সমান 18 ডাইন আর ডেল্টা f2 সমান 0.3 ডাইন ধরতে পারি। এবার দেখো যখন বল দুটো একই দিকে ক্রিয়া করবে তখন লব্ধি কী হবে? দুটো বলকে যোগ করব, তাহলে f1 + f2 হবে, কিন্তু এররগুলো যোগ হবে তখন। দেখো f1 + f2 এর ভ্যালু দেওয়া আছে 15 + 18 আর এররগুলো হচ্ছে 0.2 + 0.3। এগুলো মাথায় রাখবে, এররগুলোর ভ্যালু অলওয়েজ মডুলাস নেব, মানে অলওয়েজ পজিটিভ হবে আর যোগ করব ওদের ভ্যালুগুলো। তাহলে 25 + 18 মানে হচ্ছে 43 ± 0.5 ডাইন।
আর যখন বল দুটো বিপরীত দিকে ক্রিয়া করবে তখন কী হবে, F1 মাইনাস F2, তাহলে 25 মাইনাস 18, এখানেও কিন্তু এররগুলো যোগ হবে আর পজিটিভ হবে, মানে ডেল্টা এফ এর ভ্যালু হবে 0.2 প্লাস 0.3, তাহলে 25 মাইনাস 18 মানে হচ্ছে 7 প্লাস মাইনাস 0.5 ডাইন। এখানে এররগুলো যোগ করছি কারণ দেখো আগে আমি বলেছি তোমরা এরর নিয়ে যে কোশ্চেনগুলো আছে এমসিকিউয়ে সেগুলো চেক করবে, তাহলেই বুঝতে পারবে। চলো পরের কোশ্চেন। 245.34 সেন্টিমিটার, 0.00067 সেকেন্ড এবং 3.344 কিলোমিটার আর 780 গ্রাম এই পার্টগুলিতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? দেখো এখানে 245.34 এখানে সবকটাই অশূন্য অঙ্ক, তাই এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা? 5টা। এখানে দেখো 0.00067, এখানে দেখো দশমিকের পরে আর প্রথম অশূন্য অঙ্কের মাঝে শূন্য, মানে অর্থাৎ এই যে দশমিক সংখ্যাতে এই প্রথম অশূন্য অঙ্কের বাম দিকে সব জিরো আছে, তার মানে এই শূন্যগুলো আমরা গ্রাহ্য করব না। তাহলে এখানে কটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে? দুটো। একইভাবে এখানে 3.344 কিলোমিটার, এখানে দেখো সব কটাই অশূন্য অঙ্ক, তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 4। আবার 780, এখানে দেখো প্রথম এখানে যে অশূন্য অঙ্ক আছে তার ডান দিকে জিরো আছে, আমরা জানি এরকম হলে পরে এই ডান দিকে জিরোগুলোকে আমরা গ্রাহ্য করি না, তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 2। পরের কোশ্চেন। পাতের দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ যথাক্রমে 3.335 মিটার, 1.026 মিটার ও 3.05 সেন্টিমিটার। সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় ওই ধাতব পাতের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। দেখো এখানে দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ বলেছে আয়তাকার ধাতব পাতের। যদি এরকম আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ বলা থাকে এ, বি আর সি, সেক্ষেত্রে পুরো সারফেস এরিয়া কত হয়? 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। মানে দেখো এই যে তলটা আছে এটা যদি এ, এটা যদি বি হয়, তাহলে এই তলটার জন্য এবি হবে, ওই দিকেও আর একটা একই তল আছে তাই 2ab। আর এখানে দেখো এটা বি আর এটা সি, তাহলে এটার জন্য বিসি, আবার এই দিকে একটা তল আছে তার জন্য এটা হচ্ছে 2bc, আর এটা একটা তল এটার জন্যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, তাহলে এটা এসি হচ্ছে, আর তলায় আর একটা তল আছে তার জন্য 2ac, তাহলে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে দেখো এখানে যদি দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ যথাক্রমে বলে দেওয়া আছে, এগুলো যদি বসাই তাহলে দেখো সিম্পলিফাই করলে পরে সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় ক্ষেত্রফল হবে 7.11 মিটার স্কোয়ার। একইভাবে আয়তন যদি বের করি, আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত বেধ, মানে এ ইন্টু বি ইন্টু সি করবো, সেক্ষেত্রে সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় সিম্পলিফাই করলে পরে হবে 0.104। থ্যাংক ইউ।